আজকের ভূগোল ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে ভারতের নদ নদী। দেখো, প্রথম ক্লাসে আমি ভারতের নদ নদী করেছিলাম। সেখানে নদীর কিছু বিশেষ প্রপার্টিস বলে আমি সিন্ধু নদ সেটা ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমার টার্গেট থাকবে যে অন্য দুটো গুরুত্বপূর্ণ নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র নিয়ে কিন্তু গোটাটা আলোচনা করে নেওয়া। ওকে, তার মধ্যে সব থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে করা হয় যে বেশি কোশ্চেন আছে, সেটা হচ্ছে গঙ্গা নদী। ভালো করে শোনো, গঙ্গা নদীর ওপর যে কোশ্চেনগুলো আসে বা যা জানার দরকার একটু ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও। দেখো, গঙ্গা নদী বলতে গেলেই এই ভালো করে শুনবে, এই গঙ্গা নদীর ব্যাপারটা আমি একটু সহ আলোচনা, চিত্র সহ আলোচনা করব। কারণ গঙ্গার, আমাদের এই গঙ্গা নদী যেটা কেন সিন্ধু নদ ও ব্রহ্মপুত্র নদের থেকে আলাদা, ভালো করে শোনো। সিন্ধু নদ ও ব্রহ্মপুত্র নদ তিব্বতে উৎপত্তি লাভ করে ভারতে প্রবেশ করে আবার পাকিস্তানে চলে গেছে সিন্ধু। ব্রহ্মপুত্র সেরকম ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের মধ্যে দিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে এই সিন্ধু আর ব্রহ্মপুত্র নদীর একটা বিশেষ প্রপার্টিস রয়েছে যে এরা তিব্বতে উৎপন্ন লাভ করেছে, ভারতে প্রবেশ করেছে, আবার পাকিস্তানে বা বাংলাদেশে ঢুকে গেছে। তাহলে সম্পূর্ণ এদের গতিপথটা ভারতের মধ্যে নেই। কার ক্ষেত্রে? সিন্ধু ও ব্রহ্মপুত্রের ক্ষেত্রে। কিন্তু এটাই গঙ্গা নদীকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে যে গঙ্গার সম্পূর্ণ গতিপথটা গোয়াটাই কার মধ্যে? ভারতবর্ষের মধ্যে। এটাই হচ্ছে আমাদের বলতে পারি গঙ্গাকে বাকি নদীর থেকে আলাদা করেছে। তাহলে প্রথমেই যদি আমি বলি গঙ্গার যে জানার দরকার, যেটা গঙ্গার দৈর্ঘ্য, তো বলতে পারবে? কোশ্চেন আছে কিন্তু। প্রথমেই জানার দরকার যেটা গঙ্গার দৈর্ঘ্য, বলো কত? গঙ্গার দৈর্ঘ্য কত? 25 10। 2525 কিলোমিটার। নোট ডাউন করো, 2525 কিলোমিটার। ওকে, নেক্সট আমার জানার দরকার উৎপত্তি স্থল। নেক্সট আমার যেটা জানার দরকার উৎপত্তি স্থল। তাহলে উৎপত্তি স্থল কোথায় এটাও বলা উচিত। নোট ডাউন করে নাও, গোমুখ বা গঙ্গোত্রী হিমবাহ। লিখে রাখো গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ। ওকে, গঙ্গোত্রী হিমবাহ। পতনস্থল কোথায়? পতনস্থল এটাও আমরা জানি, পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পতনস্থল হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। হ্যাঁ কি না? পতনস্থল হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার একটা জিনিস আমাদের জানার দরকার, ভালো করে শুনবে, ইম্পর্টেন্ট। যে এই তিনটে তো বেসিক ইনফরমেশন বুঝলাম, কিন্তু গঙ্গা নদীর ক্ষেত্রে কি কি পড়ার দরকার জানো? ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও। আমি একটা ছবি আঁকবো, তোমরা প্রত্যেকে ছবিটা আঁকো। ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ছবিটা আঁকার পরে আমরা সেখানে ডিটেলসে সেই ছবিটা নিয়ে ডিসকাস করব। তারপরে ভারতের চিত্র আঁকবো। ভারতের মানচিত্র এঁকে তা গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কোন কোন অঞ্চল জুড়ে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? তাহলে চল প্রথমে ছবিটা কিরকম ভাবে আঁকবে একটু সাইড একটু এঁকে নাও। দেখো, দেখো প্রথমে একটা এভাবে নোট ডাউন করো। কিরকম ভাবে করবে দেখো, এখানে একটা এরকম গোল গোল একটা বৃত্ত আঁকো। একটা অন্য কালারের পেন থাকলে সুবিধা হয়, আমার যেমন রিপ্রেজেন্ট করতে পারছি। এটা কি? এটা হচ্ছে, নোট ডাউন করে নাও, গঙ্গোত্রী। এটা গঙ্গোত্রী। ঠিক আছে? তাহলে গঙ্গোত্রী থেকে যেটা উৎপত্তি লাভ করেছে ওর নাম কি? কেউ বলতে পারবে? ওর নাম হচ্ছে ভাগীরথী। মনে থাকবে, ওর নাম কি? ওর নাম হচ্ছে ভাগীরথী। অসুবিধা নেই। ঠিক ওর পাশে একটু উত্তরে আর একটা অংশ, সেটা হচ্ছে নাম হচ্ছে কেদারনাথ। কেদারনাথ। কেদারনাথ থেকে কি উৎপন্ন হয়েছে? কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী। ভালো করে নামগুলো নোট ডাউন করবে। কেদারনাথ থেকে উৎপন্ন লাভ করেছে মন্দাকিনী। এখনো কিন্তু আমি কোথায় কোন নদী কোথায় পতিত হয়েছে আমি কিছু বলছি না কিছু। মন্দাকিনী। ঠিক আছে? তার উপরে একদম এখানে চলে এসো। এখানে একটা নাম করো বদ্রীনাথ। নামগুলো মোটামুটি তোমরা শোনা, একটু ভালো করে এই যে চিত্র আমি এঁকে দিচ্ছি না, এটা একটু ভালো করে মনে রাখো। দেখবে আর কোনো ডাউটের কোনো জায়গা থাকছে না। তাহলে বদ্রীনাথ থেকে একটা জলের প্রবাহ নেমে আসছে। ঠিক আছে? এই বদ্রীনাথ থেকে জলের প্রবাহ যে নেমে আসছে, আর একটা এ থেকে তিব্বত সীমান্ত থেকে একটি বিশেষ নদী নেমে বদ্রীনাথের এই যে এই প্রবাহের সঙ্গে এসে মিশছে। এই যে প্রবাহের নাম কি? এর প্রবাহের নাম লিখে রাখো অলকানন্দা। খুব গুরুত্বপূর্ণ, এর নাম লিখে রাখো অলকানন্দা। এই বদ্রীনাথ থেকে যেটা উৎপন্ন হয়ে আসছে। আর এই যে লাল কালারের যেটা এঁকেছি এর নাম কি? এর নাম লিখে নাও ধৌলি গঙ্গা। নাম তোমরা শুনে থাকবে, এর নাম হচ্ছে ধৌলি গঙ্গা। কোনো অসুবিধা নেই। ভালো করে শোনো, এটা হচ্ছে ধৌলি গঙ্গা। এইবার ভালো করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে জায়গাটার সঙ্গে মিলেছে দেখতে পাচ্ছ, দুটো নদী মিলেছে, কে কে? অলকানন্দা, ধৌলি গঙ্গা।
এর নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, লিখে রাখো। এইটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। লিখে রাখো বিষ্ণুপ্রয়াগ। স্যার বলছি, হুম 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 স্যার হুম শুনতে পাচ্ছি, বলো। ওই যে আপনি যেটা বলেন যে বিষ্ণুপুরে ওটার নাম কি আলাদা যোশীমঠ হবে? কোনটা বলে শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে যাচ্ছে। বিষ্ণুপ্রয়াগের ওই অপর যে নাম? আপনি কেবল বললেন না যে হ্যাঁ বিষ্ণুপ্রয়াগ, হ্যাঁ। অপর নাম কি যোশীমঠ? যোশী, ও- যোশীমঠ। যোশীবা বলতে পারি, হ্যাঁ। তবে বিষ্ণুপ্রয়াগ নামটাই আমরা বেশি পরিচিত। আর কোশ্চেন তোমার বিষ্ণুপ্রয়াগ দিয়ে আসে। আমি পরে পরবর্তী ক্ষেত্রে পয়েন্ট করে লিখিয়ে দেবো। তাহলে এটাকে একটু নোট ডাউন করে নাও, বিষ্ণুপ্রয়াগ। তাহলে বিষ্ণুপ্রয়াগ কাকে বলে? যে স্থানে ধৌলিগঙ্গা এবং অলকানন্দা নদী মিলিত হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? ভালো করে শোনো। এইবার নেক্সট নেক্সট যেটা আমার জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, যে এইখানে এই যে তাহলে এই ধারাটা, অলকানন্দার ধারাটা তাহলে নিচের দিকে নেমে আসছে। এই অলকানন্দার ধারাটার সঙ্গে ভালো করে শুনবে, গুরুত্বপূর্ণ, এখানে আরেকটা তোমার নদী আসছে। কোন নদী? এখান থেকে আরেকটা নদী উৎপন্ন হয়ে আসছে। আমি এটা অন্য কালারে পেন দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। নদীটা এরকম এসে এইখানটা মিশলো। দেখো মেশার জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা এইটা কোন নদী? আগে দাঁড়াও, নদীর নাম বলবো, তারপর তোমরা বলবে। এটার নাম হচ্ছে, নোট ডাউন করো, পিন্ডার নদী। আচ্ছা, প্রত্যেকে একটু মিউট করে দাও। এটার নাম হচ্ছে পিন্ডার নদী। ওকে। তাহলে এই ধারাটা কালো কালো যেটা বোল্ডে আমি করেছি, এইটা কি? এটা হচ্ছে তোমার অলকানন্দা। তাহলে অলকানন্দার সঙ্গে পিন্ডার নদীটা মিশেছে। এই জায়গাটার নাম কি বলতে পারবে? নোট ডাউন করো, কর্ণপ্রয়াগ। না প্রয়োগ। কর্ণপ্রয়াগ। ওকে, কর্ণপ্রয়াগ। কোনো অসুবিধা নেই? ভালো করে শোনো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কর্ণপ্রয়াগ। হয়েছে, অসুবিধা নেই? এইবার দেখো ভালো করে শোনো, তাহলে এই যে নদীটা আসছিল, যেটা হচ্ছে কেদারনাথ থেকে উৎপন্ন, এর নাম কি? এর নাম মন্দাকিনী। তাহলে মন্দাকিনীও তো একটা সময় এই অলকানন্দার সঙ্গে মিশবে, হ্যাঁ কি না? তাহলে মন্দাকিনীও অলকানন্দার সঙ্গে এসে মিশছে। এই মন্দাকিনী যেখানে অলকানন্দার সঙ্গে এসে মিশছে, সেই জায়গাটার নাম কি? কেউ বলতে পারবে? নোট ডাউন করো, রুদ্রপ্রয়াগ। কালীগঙ্গা রুদ্রপ্রয়াগ। প্রয়োগ মিলিত হয়েছে। আস্তে আস্তে আস্তে, রুদ্রপ্রয়াগ। আচ্ছা, একটু উপর থেকে মিউট করো তো, বড্ড আওয়াজ আসছে। রুদ্রপ্রয়াগ, হ্যাঁ কি না? দেখো এই পয়েন্টগুলো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনটা রুদ্রপ্রয়াগ, কোনটা বিষ্ণুপ্রয়াগ, কোনটার সঙ্গে কোন নদী এসে মিশছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে। এইবার দেখো, খুব ইম্পর্টেন্ট, যে গঙ্গোত্রী থেকে যে ভাগীরথী নদীটা উৎপন্ন লাভ করেছিল, এটাও তো অলকানন্দার সঙ্গে এসে মিশবে। তাহলে এই অলকানন্দার সঙ্গে এসে মিশছে, এই জায়গাটার নাম কি? এটাও কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন আসে। বলা যাবে এই জায়গাটার নাম কি? লিখে রাখো, এটার সঙ্গে হচ্ছে অবশেষে অলকানন্দার সঙ্গে ভাগীরথী নদী মিশছে, এর নাম কি? দেবপ্রয়াগ, যেখানটা মিশছে। তাহলে এই চারটে প্রয়াগের নাম বুঝতে পারলে কোনটাকে আমরা কি বলতে যাচ্ছি। এবার এই ধারাটাই গঙ্গা নামে কিন্তু কি প্রবাহিত। বোঝা গেছে? এই ধারাটাই হচ্ছে গঙ্গা নামে প্রবাহিত, এইভাবে নেমে এসে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এবার আরেকটা জিনিস আমার বলে দেওয়া দরকার, এই পাশেই গঙ্গোত্রীর পাশেই আর একটা জিনিস বর্তমান, সেটা কি? সেটা হচ্ছে যমুনোত্রী, হ্যাঁ কি না? যেখান থেকে কি উৎপন্ন লাভ করেছে? যমুনা নদী উৎপন্ন লাভ করেছে। এই যমুনা আর গঙ্গা একদম সমান্তরালে বিস্তৃত হয়েছে। সমান্তরালে বিস্তৃত হয়ে একটা শহরের কাছে এরা পরস্পর মিলিত হয়েছে। শহরের নাম কি? শহরের নাম কি? কে বলবে? সহজ জিনিস, সহজ কোশ্চেন। নোট ডাউন করো, প্রয়াগরাজ। যেটা আগের নাম ছিল এলাহাবাদ, এখন বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ, হ্যাঁ কি না? যেখানে সঙ্গম বর্তমান। বলো, কথাটা বোঝা গেল? তাহলে এটা কোন নদীর কথা বললাম? এটা কিন্তু যমুনার কথা বলছি। আর এই যে মিশে গিয়ে যে নদীটা উৎপন্ন লাভ করলো, এর নাম কি? গঙ্গা। তাহলে উত্তরপ্রদেশের মধ্যে গঙ্গা আর যমুনা নদী সমান্তরাল ভাবে বিস্তৃতি লাভ করে প্রয়াগরাজ বা এলাহাবাদ নদী, এলাহাবাদ শহরের কাছে উভয়ের সঙ্গে মিলিত হয়েছে। আগে বলো, প্রত্যেক ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারলে কি পারলে না? এই গোটা সিকোয়েন্সে যেটা ছবিতে এঁকেছি, তোমরা প্রত্যেক ক্লিয়ার কোনটা কোন নদী বলা হচ্ছে, কোনো প্রশ্ন করতে পারো তোমরা কিন্তু এই হ্যাঁ এই স্যার, ক্লিয়ার। দেখো, এইটা আমি আমি একটা জিনিস বলে দিই, শোনো। এই জায়গাটা অনেকের প্রশ্ন থাকে, আমি বারবার বিভিন্ন ব্যাচে পড়াতে পড়াতে দেখেছি, এই জায়গাটা কিন্তু একটা সমস্যা থাকে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই স্ক্রিনশট নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে বলে দিচ্ছি, কোনখায় কি বর্তমান। দেখো, যমুনোত্রী এইটা, যেখানে যমুনা নদী উৎপন্ন লাভ করেছে। তারপরে গঙ্গোত্রী এইখানে, যেখানে গঙ্গা নদী উৎপন্ন লাভ করেছে।
তারপরে কি, তারপরে দেখো এখানে তোমার কেদারনাথ, তারপরে এখানে কি, এখানে তোমার হচ্ছে বদ্রীনাথ। হ্যাঁ কি না? কেদারনাথ বদ্রীনাথ হয়েছে। তাহলে দেখো কোন কোন নদী উৎপন্ন লাভ করে সেটা আমি বারবার বলে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। গঙ্গোত্রী থেকে ভাগীরথী, কেদারনাথ থেকে মন্দাকিনী, অলকানন্দা বদ্রীনাথ থেকে, এদিক থেকে ধৌলিগঙ্গা, এদিক থেকে পিন্ডার, দুটো নদী কোথায় কোথায় মিলিত হয়েছে। তারপরে তাহলে গঙ্গা নদী কোথায় মানে কোথায় কোথা থেকে নাম হচ্ছে সেটা বুঝতে পারলে। গঙ্গা নদীর নাম হচ্ছে আফটার দেবপ্রয়াগ, দেবপ্রয়াগের পর থেকে। তাহলে ক্লিয়ার? ইয়েস অর নো? এই এই জায়গাটা প্রত্যেকে বলো আমাকে যে একদম বোঝা গেছে তো। বিদ্যুৎ বুঝতে পেরেছো? রিম্পা বোঝা গেছে? প্রত্যেকে হ্যাঁ রেসপন্স স্যার, করো। বোঝা গেছে। এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গঙ্গার গতিপথের দিক থেকে। আমি বলেছি গঙ্গা কিন্তু ডিটেলস আলোচনা করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে? প্রত্যেকে হয়েছে তো? সমস্যা নেই। চলো এরপর তাহলে ছোট ছোট করে পয়েন্ট বললে কি বলবো, ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট করো। ছোট ছোট করে কিরকম পয়েন্ট করবে? ফার্স্ট নোট ডাউন করো বিষ্ণুপ্রয়াগ, ফার্স্ট নোট ডাউন করবে বিষ্ণুপ্রয়াগ। তারপর নোট ডাউন করবে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। তারপর নোট ডাউন করবে রুদ্রপ্রয়াগ। প্রচুর কোশ্চেন আছে কিন্তু এইগুলো দিয়ে। আর লাস্টে নোট ডাউন করো দেবপ্রয়াগ। তাহলে তোমরা এই যে এইগুলো যে পয়েন্ট করলাম, তোমরা কোন নদী মিলিত হয়েছে নিজেরা লিখতে পারবে। চলো বিদ্যুৎ প্রথমে বলবে, বলো তো বিষ্ণুপ্রয়াগে কোন কোন নদী মিলিত হয়েছে? বিষ্ণুপ্রয়াগে কার কোন নদী মিলিত হয়েছে বলো। অলকানন্দা, ধূলিগঙ্গা। চলো লিখে নাও, অলকানন্দা ও ধৌলিগঙ্গা। ফার্স্ট পয়েন্ট অলকানন্দা ও ধৌলিগঙ্গা। ওকে। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বিষ্ণু প্রয়াগের কথা যে বললাম, বিষ্ণু প্রয়াগের পরে এই মিলিত ধারা কি নামে পরিচিত? দেখো মেন ধারা কিন্তু অলকানন্দা, তাহলে অলকানন্দা তাহলে আন্ডারলাইন করে দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন আন্ডারলাইন করতে বললাম বুঝতে পারলে, যে অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত প্রবাহ বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত, এবং মিলিত হওয়ার পরে নামটা কি? নামটা হচ্ছে অলকানন্দা। ক্লিয়ার? চলো কর্ণপ্রয়াগের কেউ একজন বলো, কর্ণপ্রয়াগে কোন কোন নদী? কর্ণপ্রয়াগে কোন কোন নদী? পিন্ডার। পিন্ডার, আর একটা অলকানন্দা ও পিন্ডার। অলকানন্দা ও পিন্ডার। চলো সুন্দর, অলকানন্দা ও পিন্ডার, অলকানন্দা ও পিন্ডার। তাহলে এই নদীর মিলিতের ফলে, মিলনের ফলে কোন নামে পরিচিত? আনলাইন করলাম অলকানন্দা। কর্ণপ্রয়োগ। অলকানন্দা নামে পরিচিত। হ্যাঁ কি না? কর্ণপ্রয়াগে অলকানন্দা ও পিন্ডার মিলিত হয়েছে, মিলিত ধারা অলকানন্দা নামে পরিচিত। তারপরে বলো রুদ্রপ্রয়াগ, তারপরে বলো রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী রুদ্রপ্রয়াগ কি হবে? আর কালীগঙ্গা। অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা ও মন্দাকিনী। নোট ডাউন করো, অলকানন্দা ও মন্দাকিনী। আচ্ছা একটু মিউট করো, প্রত্যেকে মিউট করো, বারবার বলছি মিউট করো, বড্ড সাউন্ড আসছে। অলকানন্দা ও মন্দাকিনী, অলকানন্দা ও মন্দাকিনী। তাহলে মিলিত প্রবাহ কি নামে পরিচিত? অলকানন্দা নামে পরিচিত। হ্যাঁ কি না? এবার চলো দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ কি? দেবপ্রয়াগে কি হবে? ভাগীরথী, অলকানন্দা। অলকানন্দা ও ভাগীরথী, অলকানন্দা ও ভাগীরথী। মিলিত প্রবাহ কি নামে পরিচিত? মিলিত প্রবাহ কি নামে পরিচিত? দেখো মিলিত প্রবাহ গঙ্গা। গঙ্গা নামে পরিচিত। মিলিত প্রবাহ কিন্তু আর কি বলবো, অলকানন্দা বা ভাগীরথী কোনোটাই নয়। অলকানন্দা বা ভাগীরথী দুটো না না হয়ে একদম গঙ্গা নদী নামে কিন্তু পরিচিত। তাহলে এই যে পয়েন্টগুলো, যে পয়েন্ট লেখালাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো, ভালো করে প্রত্যেক বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। আর প্রয়াগরাজটা লেখার দরকার নেই, কেন প্রয়াগরাজ আমরা জানি এখানে হচ্ছে গঙ্গা ও যমুনা পরস্পর মিলিত হয়েছে। আচ্ছা চলো এই এই পেজটা প্রত্যেকে স্ক্রিনশট নাও, অফ টাইমে দেখলেও তোমাদের মনে থাকবে। হচ্ছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই। চলো নেক্সট পেজ যাই তাহলে। দেখো নেক্সট প্রত্যেকে হেডিং করবে গঙ্গার গতিপথ। গঙ্গার গতিপথ। দেখো গঙ্গার গতিপথ, এই গঙ্গার গতিপথকে কটা ভাগে ভাগ করা যায়? গঙ্গার গতিপথে কটা ভাগ করা যায়? গঙ্গার গতিপথকে টোটাল ভাগ করা যায় তিনটে ভাগে। তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমেরটা কি বলবো আমরা? প্রথমেরটা বলি আমরা উচ্চ গতি, উচ্চ, মধ্য আর নিম্ন নিম্ন। গতি। নিম্ন একদমই তাই, নোট ডাউন করো। উচ্চ গতি, মধ্য গতি, আর হচ্ছে নিম্ন গতি। এটা তো বুঝলাম, উচ্চ মধ্য নিম্ন গতি নিয়ে তো বুঝলাম, কিন্তু কোশ্চেন কি আছে যে উচ্চ গতি অ্যাকচুয়ালি কতটা,
এটা কিন্তু আমাদের সব থেকে 300 গুরুত্বপূর্ণ প্রশ্ন। 320 কিলোমিটার। হ্যাঁ 300 কিলোমিটার একদমই কারেক্ট। 300 কিলোমিটার বলবো না, আসলে ওটাতে না 280 কিলোমিটার বললে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। যাই হোক আমি সেই এতে যাচ্ছি না। স্যার ওটা তো ওই ওই গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত হ্যাঁ 320 কিলোমিটার। একদমই তাই। কতটা বলবো, লিখে রাখো উৎস থেকে হরিদ্বার, লিখে রাখো উৎস থেকে হরিদ্বার, উৎস থেকে হরিদ্বার খুব গুরুত্বপূর্ণ। মধ্যগতি কতটা, লিখে রাখো মধ্যগতি হচ্ছে হরিদ্বার থেকে, খুব গুরুত্বপূর্ণ বলা উচিত কতটা, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়, লিখে রাখো বিহারের রাজমহল পাহাড়, বিহারের রাজমহল পাহাড়। আর নিম্নগতি কতটা, নিম্নগতি হচ্ছে রাজমহল থেকে একদম বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। নোট ডাউন করো, রাজমহল থেকে, রাজমহল থেকে মোহনা পর্যন্ত, মোহনা বলতে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। ওকে, এই হলো টোটাল হচ্ছে আমার গতি তিনটে, গঙ্গা নদীর তিনটে ভাগ। যেহেতু এই গঙ্গা নদীর মধ্যে 3 ধরনের গতি লক্ষ্য করা যায়, এই কারণে গঙ্গায় কি বলা হয়, এই কারণে গঙ্গাকে আদর্শ নদী বলা হয়। এটাও আমি আগের দিন বলেছিলাম, এই কারণে গঙ্গাকে আমরা কি বলি, আদর্শ নদী বলি। হ্যাঁ কি না? চলো এরপর আমাদের যেটা জানার দরকার খুব গুরুত্বপূর্ণ, যে এই গঙ্গার যে টোটাল গতিপথ, এই গতিপথটাকে যদি চিত্রের সাহায্যে বলি তাহলে কি বলতে পারি, কিরকম বলবো, এটা ছবি আঁকার মাধ্যমে আলোচনা করা যাক। আচ্ছা বিপ্লব একটু মিউট করো না প্লিজ, কোনো কিছু বলার হলে তখন আনমিউট করো, নাহলে একটু মিউট করে রাখো, নাহলে অসুবিধা হচ্ছে আমার। চলো দেখো একটু ছবি আঁকা প্রয়োজন, তাহলে দেখো ছবি মোটামুটি আঁকাটা চেষ্টা করো, যে গঙ্গার গতিপথ কিরকম ভাবে বিস্তৃত একটা ছবি এঁকে নেওয়া দরকার। দেখো আমার ভারতের এইটুকু পা ডাকলেই হবে। দেখো গঙ্গা তাহলে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, গঙ্গা উৎপত্তি লাভ করেছে এই জায়গা থেকে। তাহলে গঙ্গা এসছে কেমন, গঙ্গা মোটামুটি এইভাবে কিন্তু এইভাবে কিন্তু গেছে, ঠিক এইভাবে। ওকে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। গঙ্গার প্যারালালি কে উৎপত্তি লাভ করেছে, যমুনা। যমুনা এসে কোথায় মিশছে, বলো কোন জায়গার নাম বলেছিলাম, গঙ্গা ও যমুনা মিলনস্থল কোন জায়গায়, প্রয়াগরাজ। এইবার ভালো করে শোনো, এইখানটা দেখো একটা ব্রেক তৈরি হচ্ছে, এই ব্রেকের কারণটা কি বলা যাবে, এইখানে ব্রেক তৈরি হচ্ছে, ব্রেকের কারণটা কি, কোন জায়গায় এটা ব্রেক তৈরি হচ্ছে, ভালো করে একটা জিনিস মনে রাখো, ভালো করে শুনে নাও। একটি গঙ্গা নদীর যে গতিপথ না, গতিপথের এইটুকু পার্টটা কি, এই যে অংশটা বললাম হরিদ্বার পর্যন্ত এটা উচ্চ গতি, তারপরে এখান থেকে একদম এই এতটা পর্যন্ত কি, এতটা পর্যন্ত তোমার হচ্ছে মধ্যগতি, আর লাস্টে, লাস্টে তোমার এখান থেকে একদম নিচ পর্যন্ত কি, নিচ পর্যন্ত তোমার হচ্ছে নিম্নগতি। তাহলে এই ব্রেকটা কি হচ্ছে ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাকচুয়ালি এই ব্রেকটা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে ফারাক্কা ব্যারেজের কাছে, এখান থেকে ব্রেক হওয়ার পরে কি উৎপন্ন হয়, গঙ্গা পদ্মা নাম নিয়ে কার মধ্যে প্রবেশ করে, পদ্মা নাম নিয়ে কার মধ্যে প্রবেশ করে, বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে। এইবার আর একটা নদীও ভালো করে শুনে নাও, আর একটা নদীও এইখান থেকে উৎপত্তি লাভ করেছে, দিয়ে এই মতো গিয়ে এইখান দিয়ে ইউ আকৃতির টার্ন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এর সঙ্গে মিশেছে। বলতে পারবো এটা আমি কোন নদীর কথা দেখালাম, এটা কোন নদীর কথা বললাম, বলা যাবে, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, একদমই তাই, ভেরি গুড, ব্রহ্মপুত্র। হ্যাঁ কিনা, আমরা ব্রহ্মপুত্রের কথা বললাম। ব্রহ্মপুত্র এখানে সাংপো ডিহং বহু নাম নিয়েছে, নাম নিয়ে পশ্চিম বলছি অরুণাচল প্রদেশ হয়ে আসামে প্রবেশ করেছে। আসামের প্রধান নদী হচ্ছে ব্রহ্মপুত্র, উত্তর পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র। সেই নদীটাও ভালো করে শুনবে, এই নদীটাও কিসে, ব্রহ্মপুত্র নদ যেটা বলতে পারি, সেটাও কি হয়েছে, সেটাও হচ্ছে গঙ্গায় প্রবেশ, এই গঙ্গার সঙ্গে মিশেছে। এবার ব্রহ্মপুত্র যে নদটা ভালো করে শোনো, এই ব্রহ্মপুত্র নদটা কোথায় কি বলবো মানে তোমার বাংলাদেশে যে প্রবেশ করেছে, এই বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে, কে বলতে পারে, মেঘনা। বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে বলা উচিত, বাংলাদেশে এই নদীর নাম কি, বাংলাদেশে, মেঘনা হবে। বাংলাদেশে এই নদী, বাংলাদেশে এই নদীর নাম হচ্ছে যমুনা। ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, এই ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে যমুনা, এটা আমরা ডিটেলস আলোচনা করব। এবার পদ্মা, বাংলাদেশে মানে গঙ্গা নদীর নাম পদ্মা, আর যমুনা ব্রহ্মপুত্রের নাম, দুটোর মিলিত নামটা কি, দুটোর মিলিত নাম হচ্ছে মেঘনা, মনে থাকবে, দুটোর মিলিত নাম হচ্ছে মেঘনা। আর এদিকে চলে এসো, এদিকে কার ক্ষেত্রে আলোচনা করছি আমরা, ইন্ডিয়ার ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এই পরে গঙ্গা কিন্তু আর গঙ্গা নাম নেই, কি নাম, এইখানে নাম হচ্ছে ভাগীরথী। ভালো করে শোনো, পশ্চিমবঙ্গের নাম কিন্তু ভাগীরথী।
আবার দক্ষিণবঙ্গে চুঁচুড়া শহরের পরে এর নাম কি, গঙ্গা নদীর নাম কি? গঙ্গা নদীর নাম হচ্ছে হুগলি। প্রত্যেকে কিন্তু নোট ডাউন করে নাও। তাহলে যখন উৎস হয়, ভালো করে শোনো, ভালো করে শুনবে, যখন গঙ্গা উৎস হয় তখন নাম কি ছিল? ভাগীরথী। হ্যাঁ কি না? তারপরে গঙ্গা আবার ওইটা ইন্ডিয়াতে নাম কি হলো? ফারাক্কার পরে ওর নাম হলো ভাগীরথী। চুঁচুড়া শহরের পরে ওর নাম কি হলো? চুঁচুড়া শহরের পরে ওর নাম হলো হুগলি। মনে থাকবে? হ্যাঁ কি না? গোটা সিস্টেম জায়গাটা বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। হ্যাঁ স্যার। চলো, স্যার এরপরে আমাদের যেটা জানার দরকার, গঙ্গা নদী তালে প্রবাহ পথ কোনটা? এইটা মোটামুটি গঙ্গার প্রবাহ পথ। ভালো করে দেখো, এটা গঙ্গার প্রবাহ পথ, এটা গঙ্গার প্রবাহ পথ এইভাবে যাচ্ছে। তাহলে গঙ্গার একটা ভালো জিনিস কি আছে, ভালো মানে আদর্শ নদীর মতো যেমন আচরণ করে, গঙ্গার প্রচুর, যেমন দেখো এই যে তোমার যমুনোত্রী থেকে উৎপন্ন লাভ করে গঙ্গায় পতিত হয়েছে। তাহলে যমুনা গঙ্গার কি উপনদী। হ্যাঁ কি? উপনদী। এইভাবে উপনদী। এই রকম প্রচুর উপনদী কিন্তু বর্তমান। যেমন ভালো করে শোনো, এইখানে একটা গুরুত্বপূর্ণ উপনদী বর্তমান, যেটা মধ্যপ্রদেশের থেকে উৎপত্তি লাভ করে এই বিহারের কাছে পাটনা শহরের কাছে পতিত হয়েছে। যার নাম কি? যার নাম হচ্ছে সোন। কোন জায়গার কাছে? পাটনার কাছে। নোট ডাউন করে দেবো, পাটনার কাছে। এলাহাবাদের কাছে কে পড়েছে, যেগুলো কালো কালারে বোল্ড করছি, মানে একটা গুরুত্বপূর্ণ শহর। এটা কি? এটা হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজ। আর এখানে কি? পাটনা। এরপরে কি? আরো নদী আছে ওপর থেকে, এইখান থেকে নদী একটা এসে এখানে মিলিত হয়েছে, যার নাম কি? গোমতী। হ্যাঁ কি না? এছাড়া গোমতীর সঙ্গে এসছে কি? ঘড়ঘড়া, গন্ডক, এদিক থেকে উৎপন্ন লাভ করে এসছে কোশি। হ্যাঁ কি না? এগুলো কি খুব গুরুত্বপূর্ণ? ঘড়ঘড়া, গন্ডক, গোমতী, কোশি, এগুলো প্রত্যেকটা কি? এগুলো গঙ্গার উপনদী। কিন্তু গঙ্গার কোন তীরের উপনদী? গঙ্গার, ভালো করে শুনবে, বাম তীরের উপনদী। মনে থাকবে? আর ডান তীরের উপনদী কি কি? ডান তীরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যমুনা। হ্যাঁ কি না? যমুনা, সোন, বা আমাদের পশ্চিমবঙ্গে এই ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে কি? ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে দামোদর। দামোদর বলো, কাঁসাই বলো, তোমার হচ্ছে হলদি বলো, রূপনারায়ণ বলো, এগুলো প্রত্যেকটা পশ্চিমবঙ্গ নদী আলোচনা করার সময় বলবো, এগুলো প্রত্যেকটা গঙ্গার উপনদী। তাহলে গঙ্গা নদীর গতিপথটা কোথায়? এইখান থেকে শুরু হয়েছে, গেছে, পর 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 গিয়ে একদম এইভাবে কিন্তু প্রবেশ করেছে। হ্যাঁ কি না? তাহলে ক্লিয়ার তো? মোটামুটি গঙ্গার গতিপথটা ক্লিয়ার তো? ইয়েস অর নো রেসপন্স করবে। হ্যাঁ কি না? গঙ্গার হ্যাঁ স্যার। গতিপথ ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চলো, তাহলে গঙ্গা সম্পর্কে ডিটেলস আলোচনা করে নেওয়া দরকার, যে কি কিভাবে কোথায় কোথায় কি আছে। চলো একটু ভালো করে নোট ডাউন করো, যে উপনদী। চলো নেক্সট, গঙ্গার উপনদীটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হেডিং করবে উপনদী সমূহ। উপনদী, উপনদী। তাহলে দেখো, উপনদী যখনই বলবো একটা কলাম বানিয়ে নাও। একদিকে লেখো বাম তীরের, একদিকে এদিকে লেখো ডান তীরের। আমি কিন্তু পার্থক্য লেখাচ্ছি না, জাস্ট কোন কোন কি কি রয়েছে আমি একটু ইনফরমেশন গুলো দেওয়ার দরকার। একটা বাম তীরের উপনদী, একটা হচ্ছে ডান তীরের উপনদী। তাহলে বাম তীরের উপনদীর মধ্যে উল্লেখযোগ্য কি? কে বলবে? বাম তীরের মধ্যে প্রধান কোনটা আছে? দেখো, বাম তীরের মধ্যে প্রথমে হচ্ছে, নোট ডাউন করো, 1 নম্বরে গোমতী। গোমতী, দেখো, গোমতী, ভালো করে শুনে নাও, গোমতী নদীর ধারে, ভালো করে শুনবে, গোমতী নদীর ধারে কোন বিখ্যাত শহর বর্তমান? গোমতী নদীর ধারে কোন বিখ্যাত শহর বর্তমান? বলা উচিত, লিখে রাখো লখনৌ। লখনৌ। লখনৌ, লিখে রাখো লখনৌ শহর এর তীরে বর্তমান। এর তীরে বর্তমান, দেখো যেটুকু আমার ইনফরমেশন দেওয়ার দরকার আমি দিয়ে রাখছি। সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ কি? সেকেন্ড নোট ডাউন করে রাখবে, ঘড়ঘড়া। লিখে রাখো ঘড়ঘড়া। ওকে? তাহলে এই ঘড়ঘড়া নদী, ভালো করে শুনবে, আমি প্রত্যেক নদী ছোট ছোট করে আলোচনা করে নেবো। এই ঘড়ঘড়া নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে তিব্বতের। ঠিক আছে? তিব্বতে উৎপত্তি লাভ করে, ভালো করে শুনবে, উৎপত্তি লাভ করে এই ঘড়ঘড়া নদী, মানে নদী কিন্তু উত্তরপ্রদেশে প্রবেশ করেছে নেপাল হয়ে প্রবেশ করে গঙ্গা নদীতে পতিত হয়েছে। ওকে? তাহলে একটা জিনিস মনে রাখো, ভালো করে শুনে রাখো, যে অ্যাকচুয়ালি ঘড়ঘড়া হলো, লিখে রাখো এটি, একটা জিনিস পয়েন্ট করে লিখে রাখো, এটি তিব্বত সীমান্তে উৎপত্তি লাভ করে, তিব্বত সীমান্তে উৎপত্তি লাভ করে, ইউপিতে প্রবেশ করে, উত্তরপ্রদেশে প্রবেশ করে।
ইউপিতে প্রবেশ করে। ওকে, কোনো অসুবিধা নেই। এবং ইউপিতে প্রবেশ করে কি হয়, ইউপিতে প্রবেশ করে গঙ্গায় পতিত হয়। হচ্ছে এবার একটা জিনিস আমাদের জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, এই যে ঘড়ঘড়া, এর একটা বিশেষ উপনদী বর্তমান, এরও উপনদী। এর উপনদী কি? এর উপনদী হচ্ছে সরয়ু, যেটাকে আমরা সরজু বলি। এবার সরজুর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে, কোন বিখ্যাত শহর সরজু নদীর তীরে অবস্থিত? কে বলবে? বলা উচিত। কোন বিখ্যাত শহর? অযোধ্যা, একদমই তাই, ভেরি গুড, নোট ডাউন করে নাও, অযোধ্যা বা ফৈজাবাদ। অযোধ্যা ও ফৈজাবাদ, ফৈজাবাদ। ওকে, লিখে রাখো। এর তীরে অবস্থিত, কার তীরে? সরজু নদীর তীরে অবস্থিত, এর তীরে অবস্থিত। হ্যাঁ কি না? দেখো, রামায়ণের গল্পে বা রামায়ণের পুরাণে আমরা হচ্ছে সরজু নদীর উল্লেখ পাই। হচ্ছে, চলো নেক্সট। নেক্সট একটা নোট ডাউন করে নাও, যে রামগঙ্গা, রামগঙ্গা। ওকে, এই রামগঙ্গা নদী কি কোথায়? এই রামগঙ্গা নদী হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে ফারুকাবাদে গঙ্গার সঙ্গে মিশেছে। জাস্ট লিখে নাও, উত্তরাখণ্ডের, উত্তরাখণ্ডের গাড়োয়াল থেকে উৎপত্তি লাভ করে, গাড়োয়াল কথাটা কিন্তু ভূপ্রকৃতি ক্লাসে তোমরা পড়েছো, গাড়োয়াল থেকে উৎপত্তি লাভ করে ফারুকাবাদে, উৎপত্তি লাভ করে ফারুকাবাদে, জায়গাটার নাম কিন্তু ইম্পর্টেন্ট, ফারুখাবাদ বাদে গঙ্গায় পড়েছে। তাহলে আমরা জানি যে কোনো নদী অন্য জায়গা থেকে উৎপত্তি লাভ করে কোনো নদীতে এসে পড়লে তাই কি বলা হয়, তাকে তার উপনদী বলা হয়। হ্যাঁ কি না? নোট ডাউন করো, গঙ্গায় পতিত হয়েছে। হয়েছে, এই পড়লাম রামগঙ্গা। তাহলে রামগঙ্গার পরে যেটা জানার দরকার সেটা হচ্ছে গন্ডক আর কোসি। দুটো আমাদের ছোট ছোট পয়েন্ট করে নাও, গন্ডক, গন্ডক আর লাস্টে বলবো কোসি। গন্ডক বলতে কোনটা? গন্ডক হচ্ছে, ভালো করে শোনো, যে নেপাল তিব্বত সীমানা থেকে উৎপত্তি লাভ করেছে, পাটনার, পাটনার সোনপুরের কাছে গঙ্গায় মিলিত হয়েছে। জাস্ট এটুকু পয়েন্ট রাখলেই হবে যে পাটনার সোনপুরের কাছে গঙ্গায় মিলিত হয়েছে, সোনপুরের নিকট গঙ্গায় মিলিত হয়েছে। হয়েছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাস্ট তোমরা যে নদীর বাম তীরের নিয়ে আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে কোসি। এই কোসিকে কি বলা হয়? কোসিকে যেমন আমরা ভালো করে শুনে নাও, যেমন আমরা আহ, কাকে, যেমন আমরা তোমার দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, তেমনি কোসিকে আমরা কি বলি? কোসিকে আমরা বলি বিহারের দুঃখ। লিখে নাও, সরো অফ বিহার। আমি আর লিখছি না, এটা তো লিখে নাও যে সরো অফ বিহার। হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে দাও, সরো অফ বিহার বা বিহারের দুঃখ। বিহারের দুঃখ বলা হয় এই বিশেষ নদীকে। তাহলে এই নদীর কি কি ইনফরমেশন দরকার? দেখো, তিব্বতের সপ্তকোশী নামক স্থান থেকে উৎপত্তি লাভ করে। কেন সপ্তকোশী বলা হয়? সপ্তকোশী বলা হচ্ছে কারণ এই নদীটি সাতটা ভাগে ভাগ হয়ে, সাতটা ভাগে ভাগ হয়ে তার সাতটি শাখার মধ্যে তিনটি শাখা প্রধান, তাকে ত্রিবেণীও বলা হয়। এই ত্রিবেণী পরবর্তী ক্ষেত্রে একসঙ্গে মিলিত হয়ে ভারতে প্রবেশ করেছে, যা বিহারে গঙ্গায় এসে পতিত হয়েছে। ঠিক আছে, যেহেতু গঙ্গায় পতিত হয়েছে তাই এটি গঙ্গার উপনদী, অসুবিধা নেই। তাহলে বাম তীরে যেগুলো বলতে আরম্ভ করেছিলাম মোটামুটি বোঝা গেল। তাহলে বাম তীরের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ? গোমতী খুব ইম্পর্টেন্ট, ঘড়ঘড়া, সরয়ু, ঠিক গঙ্গার উপনদী বলবো না, ঘড়ঘড়ার উপনদী, রামগঙ্গা, গন্ডক, কোসি। প্রত্যেকে লেখা হয়েছে? ইয়েস অর নো? দেখো, আমি এই উপনদী বলার মাধ্যমে এই নদীগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করে দিলাম, একটু কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, অসুবিধা নেই। চলো, এবার প্রত্যেকে হেডিং করবে ডান তীরে। ডান তীরের মধ্যে প্রধান কি? যমুনা। ডান তীরের মধ্যে প্রধান কি? যমুনা। দেখো, যমুনা কেন প্রধান, যমুনাকে ডিটেলস আমি মানে বলবো, আমি শুধু যমুনার পয়েন্টটা আমি এখানে করে রাখো, কেন যমুনার ডিটেলস আমি যমুনার জায়গায় আলোচনা করব। শুধুমাত্র শুনে রাখো যে যমুনা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন লাভ করে এলাহাবাদ বা প্রয়াগরাজ শহরের কাছে গঙ্গায় এসে পড়েছে। এটাকে লিখে রাখা একটা পয়েন্ট হিসাবে যে প্রধান, প্রধান ও বৃহত্তম উপনদী কার? প্রধান ও বৃহত্তম উপনদী কার? গঙ্গার। এটা মাথায় রেখো, প্রধান ও বৃহত্তম বা দীর্ঘতম বলতে পারো, অসুবিধা নেই। এর ডিটেলসে আমি কত দৈর্ঘ্য, কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে, এর আবার কি কি উপনদী রয়েছে সেগুলো আমরা যমুনার ক্লাসে আলোচনা করব। হয়েছে, তাহলে যমুনার পর যেটা জানার দরকার সেটা কি? সেটা নোট ডাউন করে নাও, যে সোন,
সোন। তাহলে সোন নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সোন নদী অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে কি বলবো উৎপত্তি লাভ করে গঙ্গার সাথে মিলিত হয়েছে। হ্যাঁ কি না? জাস্ট এটুকু পয়েন্ট লিখে রাখো। অমরকণ্টক থেকে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে পাটনা শহরের কাছে পাটনা শহরের কাছে গঙ্গায় পতিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, গঙ্গায় পতিত হয়েছে। এটা কিন্তু শোন। এরপরে আর কি কি রয়েছে দেখো, এরপরে আরো যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দামোদর। এই দামোদর কি দেখো, গঙ্গার নিম্ন প্রবাহে ছোরনাগপুর মালভূমি থেকে দামোদর নদ উৎপত্তি লাভ করে, ভালো করে শোনো, যে হাওড়া জেলার, ওয়েস্ট বেঙ্গলের লিখে রাখো, ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার এই পয়েন্টগুলো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। গড়চুমুকে গঙ্গায় পতিত হয়েছে, লিখে রাখো, গড়চুমুকে গঙ্গায় পড়েছে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে রূপনারায়ণ। বলতে পারবে রূপনারায়ণ কোন দুটো নদীর মিলনে সৃষ্ট? বলা উচিত। রূপনারায়ণ কোন দুটি নদীর মিলনে সৃষ্ট? কে বলতে পারে? এটাই কিন্তু কোশ্চেন। বলা উচিত রূপনারায়ণ কোন দুটি নদীর মিলনে সৃষ্ট? রিম্পা বলা যাবে? সুচিত্রা বলতে পারবে? বলো, ঠিক বলছো, দ্বারকেশ্বর ও দ্বারকেশ্বর ও শিলাবতী। তাহলে লিখে রাখো, হ্যাঁ একদমই তাই, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে নদী নামে পরিচিত। এই রূপনারায়ণ নদী লিখে রাখো পূর্ব মেদিনীপুরের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরের লিখেছ পূর্ব মেদিনীপুরের, লিখে রাখো এখানে একটা ত্রিবেণী সঙ্গম গঠন করে। লিখে রাখো পূর্ব মেদিনীপুরের ও দক্ষিণ চব্বিশ পরগনার রংপুরে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে রূপনারায়ণ নদী কোথায় মিলিত হয়েছে। ওকে, দেখো এখানেও দেখা যায় যে একটা 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 বিরাট সঙ্গম গঠিত, যেটা টুরিস্ট স্পটের মতো করা হয়েছে। কিরকম? যেখানে রূপনারায়ণ বেশ চওড়া নদী, সেটা হচ্ছে গঙ্গায় এসে মিলিত হয়েছে। বুঝতে পারলে? একদিকে হচ্ছে হাওড়া, কি বলো বুঝতে পারলাম না। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বিদ্যুৎ, জোরে বলো। হ্যাঁ। হুম হচ্ছে রূপনারায়ণের মিলিত প্রবাহ দুটো নাম বললেন, দ্বারকেশ্বর আরেকটা। দ্বারকেশ্বর ও শিলাবতী। চাপ নিও না, আমি যখন পশ্চিমবঙ্গের ভূগোল করাবো ডিটেলস আলোচনা করবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ পশ্চিমবঙ্গের ভূগোলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দ্বারকেশ্বর ও শিলাবতী এরকম প্রচুর কোশ্চেন আসে। যেমন হলদি নদী কোন দুটোর মিলিত প্রবাহ? কে বলবে? হলদি নদী কোন দুটোর মিলিত প্রবাহ? বলো, হলদি নদী কোন দুটোর মিলিত প্রবাহ? এটা বলা উচিত কারোর একজনের। কাঁসাই ও কেলেঘাই, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু এগুলো তোমাদের না জানাটা কিন্তু ঠিক না, জানাটা কিন্তু উচিত। হ্যাঁ কি না? এইগুলো কিন্তু জিওগ্রাফির ভারতের জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সঙ্গে যেহেতু তোমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি আমাদের পড়তে হবে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফির জন্য কিন্তু এই ছোট পয়েন্টগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, কোনো ডাউট থাকলে কোনো কিছু থাকলে প্রশ্ন করো, আমি ধীরে ধীরে বলছি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। হচ্ছে, চলো তাহলে এই আমরা তাহলে কি পড়লাম? বাম তীরের মধ্যে কোনগুলো? বাম তীরের মধ্যে গোমতী, ঘড়গড়া, রামগঙ্গা, গণ্ডক, কোশি। ডান তীরের মধ্যে যমুনা, সোন, দামোদর, রূপনারায়ণ। আরো রয়েছে অজয় রয়েছে, অজয় রয়েছে, তোমার ময়ূরাক্ষী রয়েছে। আমি সেইগুলো নিয়ে আর পরে আলোচনা করছি না, কেন গঙ্গায় প্রচুর নদী এসে পতিত হয়েছে। হ্যাঁ কি না? এগুলো আমি আর আলোচনা করার দরকার নেই। উপনদীর মধ্যে মোটামুটি এইগুলোই কিন্তু প্রধান। এরপরে আমাদের যেটা জানার দরকার, ভালো করে শুনে নাও,
এরপরে যেটা আমার জানা দরকার যে গঙ্গার শাখা নদী কি কি। শাখা নদী কিন্তু ইম্পর্টেন্ট। দেখো জিনিস বলে নাও, শাখা নদীর মধ্যে চক করে লিখে নাও, তাহলেই হবে। দেখো শাখা নদীর যে সৃষ্টি করেছে না, ভালো করে একটা জিনিস বুঝে নাও, যে শাখা নদীর যে সৃষ্টি করেছে গঙ্গা, দেখো গঙ্গার ছবিটা দেখে নাও, গঙ্গার ছবি যেটা বললাম, প্রথম অংশটা কি, এইটুকু পাটটা কি বলেছিলাম, এইটুকু পাটটা হচ্ছে উচ্চ গতি, এইটুকু পাটটা কি, এটা মধ্যগতি, এটা কি বলেছিলাম, এটা হচ্ছে নিম্নগতি। দেখো উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির বৈশিষ্ট্য কি, উচ্চগতিতে নদী খুব মানে খুব জোরে বা খুব স্রোতটা খুব বেশি থাকে, হ্যাঁ কি না, কিন্তু যত প্রবাহর দিকে নিচের দিকে নামে তত কি হয়, স্রোতটা কি হয়, কমতে থাকে। যখনই স্রোত কমে সেখান থেকে বিভিন্ন শাখা নদীর সৃষ্টি হয়, হ্যাঁ কি না। অর্থাৎ ভালো করে শুনে রাখো, ইম্পর্টেন্ট, আমাদের আমাদের নদীর দুটো বৈশিষ্ট্য, ভালো করে শোনো, দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে গভীরতা, একটা হচ্ছে বিস্তার। ওকে, যেটাকে বিস্তারটাকে ভালো ভাষায় বলতে পারি কতটা চওড়া। ভালো করে শুনবে, যখন নদী কোনো উচ্চ গতিতে থাকে তখন তার গভীরতা বেশি হয়, চওড়া কম হয়। কথাটা বুঝতে পারলে? যত নদী নিচের দিকে নেমে আসে তার গভীরতা হ্রাস পায় এবং তার বিস্তার বা চওড়াটা বৃদ্ধি পায়, হ্যাঁ কি না। তোমরা যদি কেউ হরিদ্বার গিয়ে থাকো বা কেউ যদি কোনো বারাণসী বা তোমার এলাহাবাদ সঙ্গমের দিকে দেখো, তখন গঙ্গা নদী যতটা চওড়া, তুমি যদি কলকাতার গঙ্গা দেখো বা আরেকটু দক্ষিণে যাও বজবজ বা বিড়লাপুর এই দিকের গঙ্গা দেখো, তার চওড়া কিন্তু আরো বেশি। তাহলে যত দক্ষিণ, সেই তো একই তো নদী রে বাবা, কিন্তু যখন একই নদী উচ্চগতি থেকে নিম্নগতিতে আসছে, চওড়া বৃদ্ধি পাচ্ছে মানে গভীরতা হ্রাস পাচ্ছে। যখন চওড়া বাড়তে থাকে তখন নদীর গভীরতা বা পার্শ্ব মানে গভীরতার যে প্রবাহটা কমতে থাকে, অর্থাৎ চারদিকে সরতে থাকে। এই নিম্নগতিতে কি হয়, এই কারণে প্রচুর পরিমাণে শাখা নদীর সৃষ্টি হয়। ভালো করে শোনো, শাখা নদী কিন্তু উচ্চ গতিতে সৃষ্টি হয় না, শাখা নদীর সৃষ্টি হয় কোথায়, নিম্ন গতিতে, যেখানে চওড়া বেশি নদী। এবার যেটা আমরা আলোচনা করব, ভালো করে শুনে নাও, যে শাখা নদীগুলো কি কি। দেখো শাখা নদীর ডিটেলসে আমাদের কিভাবে পড়বো, শাখা নদীর ডিটেলসে আমরা এইভাবে পড়বো, জাস্ট নাম লিখে নেবো, ডান তীর আর বাম তীর। ভালো করে শুনে নাও, যেহেতু গঙ্গা নদীর নিম্নগতিটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবাহিত, সমস্ত শাখা নদী কিন্তু ওই বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার যেটা আমাদের আলোচ্য বিষয়, তাহলে ডান তীরের কি কি, ডান তীরের শাখা নদী কি কি, ভালো করে শোনো, ডান তীরের শাখা নদীগুলো নোট ডাউন করে নাও, মানে ডান তীরের যে শাখা নদীগুলো বর্তমান নোট ডাউন করবে, ডান দিকের লিখে নাও, যে মাথা ভাঙা, মাথা ভাঙা, তোমার হচ্ছে পিয়ালি, পিয়ালি, চূর্ণি, চূর্ণি নাম শুনেছো, চূর্ণি, জলঙ্গি, জলঙ্গি। দেখো চূর্ণি আর জলঙ্গি নদিয়া জেলার দুটো খুব গুরুত্বপূর্ণ নদী, এটা অনেকেই তোমরা জানো, যারা নবদ্বীপে গেছো তারা দেখবে যে গঙ্গা থেকে জলঙ্গি নদী বেরিয়ে যাচ্ছে, দুটো জল কিন্তু মেশে না, একটা জল হলুদ কালারের, একটা জল নীল কালারের। যারা একটু ভালো করে লক্ষ্য রাখবে তারা কিন্তু দেখতে পাবে, হ্যাঁ কি না। রায়মঙ্গল, রায়মঙ্গল, ইছামতি, ইছামতি প্রভৃতি। আর বাম তীরের বলতে কোনগুলো, বাম তীরের হচ্ছে সরস্বতী। ওকে, যে নদীটা বর্তমানে মজে গেছে, এটা হুগলির ত্রিবেণী থেকে উৎপত্তি লাভ করে হাওড়া জেলার মধ্যে প্রবাহিত হয়ে আদুলের কাছে বা সাঁকরাইলের কাছে আবার গঙ্গায় পতিত হয়েছে। তাহলে বাম তীরের কি, সরস্বতী, হ্যাঁ কি না। বলো, কোনো অসুবিধা থাকলে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে, হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলবে। আরে হ্যাঁ, পিয়ালি নদীটা আর মাথাভাঙ্গা নদী কোন জেলার মধ্যে পড়েছে? এগুলো হচ্ছে সাউথে, সাউথে সেগুলো হচ্ছে তোমার বলতে পারি যে বদ্বীপ অঞ্চলের নদী, বদ্বীপ অঞ্চলের নদী, ঠিক আছে। এছাড়া এটাও ইউজ করতে পারো, মাতলা, মাতলা নদী, এগুলো একদম দক্ষিণবঙ্গের একদম দক্ষিণ 24 পরগনা জেলায় যেখানে বদ্বীপ গঠন করছে সেই অঞ্চলের নদী, ঠিক আছে। চলো, তাহলে শাখা নদী নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের একটা জিনিস ভালো করে শুনে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে যে তীরবর্তী শহর, তাহলে গঙ্গার তীরবর্তী কি কি শহর রয়েছে। আমরা গঙ্গা পড়ছি, গঙ্গা ইম্পর্টেন্ট ক্লাস, তীরবর্তী শহর, তাহলে তীরবর্তী শহর ওপর থেকে একদম বলতে আরম্ভ করো, পর পর আলোচনা করব। বলো কি কি শহর তীরবর্তী রয়েছে, একদম ওপর থেকে, ওপর থেকে বলতে উত্তরাখণ্ড থেকে। বলো, এক একজন বলো শুনি, কি কি নদী কি কি রয়েছে, বলো বলো জলদি।
বলো, একজন বলো। প্রথম বলতে পারি হরিদ্বার, বলতে পারি তো। হরিদ্বারের পর কি বলতে পারি? বলতে পারি বারাণসী, বারাণসী বলা যায়। তারপরে কি বলতে পারি? প্রয়াগরাজ। কোনো মিস করে গেলে বলবে। প্রয়াগরাজ, আস্তে আস্তে দেখো দক্ষিণের দিকে নামছি, প্রয়াগরাজ বারাণসী পেরিয়ে চলে এলেই আমরা একদম এতে ঢুকে যাব, কি বলবো, একদম আমরা বিহারের দিকে ঢুকে যাব। নোট ডাউন করবে মির্জাপুর। মির্জাপুরের নাম তোমরা ওয়েব সিরিজের কল্যাণে প্রায় চেনা বা পরিচিত নাম, মির্জাপুর। তারপরে নোট ডাউন করো পাটনা, পাটনা। তারপরে নোট ডাউন করবে বহরমপুর, বহরমপুর। বহরমপুর নোট ডাউন করবে নবদ্বীপ, আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। নবদ্বীপ, নবদ্বীপের পর নোট ডাউন করবে উল্লেখযোগ্য শহর আর কি বলবো, প্রত্যেকটা শহরে হুগলির যে কোনো শহর। চুঁচুড়া, চুঁচুড়া। চন্দননগর, চন্দননগর। তোমার দক্ষিণ ৩১ পরগনার হচ্ছে ব্যারাকপুর, ব্যারাকপুর। কলকাতা, কলকাতা। বজবজ, বাটানগর। যাই বলতে পারি, এগুলো সো অন, পরপর পরপর এগুলো হচ্ছে তীরবর্তী উল্লেখযোগ্য কিন্তু শহর। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে করো আমাকে। হ্যাঁ কি না? এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরো কিছু পয়েন্ট অ্যাড করে নেওয়া দরকার। আচ্ছা হ্যাঁ, ভাগলপুর, ভাগলপুর দিয়ে কোশ্চেন আসে, আমি লিস্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভাগলপুর, মুঙ্গের, আমি বিহারে গুলো ভুলে গেছিলাম অ্যাড করতে, মুঙ্গের। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু তোমরা দিল্লির কথা বলবে, ভালো করে শোনো, দিল্লি, আগ্রা, মথুরা, এগুলো কার তীরবর্তী শহর? কে বলবে? দিল্লি, আগ্রা, মথুরা কার তীরবর্তী? যমুনা নদীর তীরবর্তী। এটা যমুনা। কিন্তু গঙ্গা তীরবর্তী নয়। ঠিক আছে, মাথায় রেখো। চল, এরপরে এরপরে ভালো করে শুনে নাও, এরপরে যেটা জানা দরকার, যে জলপথ পরিবহন, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। জলপথ, জলপথ, ভালো করে শুনবে। এই গঙ্গা নদীতে কিন্তু জলপথ বেশ মানে গুরুত্বপূর্ণ এবং নৌ চলাচল যোগ্য। তাহলে কতটা? নোট ডাউন করবে। উত্তরে বারাণসী থেকে, উত্তরে বারাণসী থেকে একদম নিম্নগতির হলদিয়া পর্যন্ত কিন্তু দেখা যায় যে এর হচ্ছে বিশেষ নৌ চলাচল বা ফেরি চলাচল যোগ্য রয়েছে। নোট ডাউন করো যে বারাণসী, বারাণসী থেকে কতটা? হলদিয়া পর্যন্ত। কত কিলোমিটার? ব্যাকেটে লিখে নাও, প্রায় ১৬০০ কিলোমিটার পথ নৌ পরিবহন যোগ্য। মনে থাকবে। তাহলে গঙ্গা নদীর ক্ষেত্রে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট যে জলপথ বারাণসী থেকে হলদিয়া এই ১৬০০ কিলোমিটার সম্পূর্ণ নৌ চলাচল যোগ্য। হ্যাঁ কিনা? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে। এরপরে এরপরে আমার যে লাস্ট পয়েন্ট আমি আজকে যেটা ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে বাঁধ। বলতে পারবে কোন কোন বাঁধ দেওয়া হয়েছে? দুটো বাঁধের নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কে কে বলবে দেখি? বললে ভালো, মানে খুশি হব। বলো দেখি কোন কোন দুটো বাঁধ বর্তমান। একটা বাঁধের নাম কিন্তু আমি উল্লেখ করেই দিয়েছি, আর একটা নাম তোমায় জানতে চাই, বলা উচিত। দেখো, দুটো বাঁধ, একটা আচ্ছা। হচ্ছে তেহরি বাঁধ, তেহরি বাঁধ। তবে তেহরি বাঁধ কিন্তু গঙ্গার ওপর নয়, তেহরি বাঁধ কার ওপর? ভাগীরথীর ওপর, মনে থাকে জানো, উত্তরাখণ্ড জেলা। আর একটা যেটা বাঁধ বর্তমান সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ। যে ফারাক্কা বাঁধ কিন্তু মালদা ও মুর্শিদাবাদ জেলার মধ্যে। এই ফারাক্কা বাঁধের গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। যদি ফারাক্কা বাঁধ না থাকতো, দক্ষিণবঙ্গে জল কিন্তু প্রবেশ করতো না, গঙ্গার জল। গঙ্গার জল দেখো, এই যে চিত্রটা, ছবিটা এঁকেছি না, ভালো করে দেখো। গঙ্গার জল এই স্টেট কিন্তু চলে যাচ্ছে কোন দিকে? দেখো, স্টেট চলে যাচ্ছে এই দিকে, তোমার হচ্ছে পদ্মার দিকে। স্টেট পদ্মার দিকে চলে যাওয়ার কথা। এইখানে বাঁধ দেওয়ার ফলে কি হয়েছে? জলটা আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি। এই কারণে কলকাতা বন্দরে জলের যোগান পাওয়া যায়। না হলে জলের, গঙ্গার যে গতিপথটা লক্ষ্য করো, স্টেট কোন দিকে? স্টেট চলে যাচ্ছে একদম বাংলাদেশের দিকে পদ্মার মধ্যে। কিন্তু যেহেতু বাঁধটা দেওয়া হয়েছে, এই কারণে আমরা গঙ্গায় জলের যোগান পাই পশ্চিমবঙ্গে। এই কারণে হলদিয়া এবং কলকাতা বন্দর তাও কার্যকরী ভূমিকা পালন করছে। তাও পলি পড়ছে, নাব্যতার কারণে হয় না। তাই এই দুটো বাঁধ কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, একটা তেহুরি, একটা হচ্ছে ফারাক্কা। বলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? দেখো, এই এতক্ষণ ধরে যে আজকের গোটা ক্লাসে আমি আলোচনা করলাম গঙ্গা নদী নিয়ে, এই গঙ্গা নদীর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে আমাকে বলো, যে বুঝতে পেরেছো কি পারোনি। রেসপন্স করো প্রত্যেকে, প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
দেখো তাহলে প্রথম থেকে একবার আলোচনা করি না যে কি কি পড়লাম। দেখো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। দেখো তাহলে প্রথমে বলেছি গঙ্গা নদী। এই চিত্রটা তোমরা ভালো করে মনে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোথা থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে, কোন জায়গায় কার সঙ্গে মিলিত হয়েছে, এই জায়গার নামগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমরা সাইডেও লিখে দিয়েছি, হ্যাঁ কি না। তারপরে আমরা আলোচনা করলাম যে গঙ্গা নদীর গতিপথ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, সেটাও মোটামুটি চিত্রসহ আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা সম্পূর্ণ ভারতীয় নদী, অর্থাৎ এর সম্পূর্ণ গতিপথটাই ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত, সিন্ধু বা ব্রহ্মপুত্রের মতো বাইরে অন্য দেশে উৎপত্তি লাভ করে ভারতে প্রবেশ করেছে তা কিন্তু নয়। ভারতে উৎপত্তি লাভ করেছে, ভারতের প্রবাহে প্রবাহিত হয়েছে এবং ভারতের মধ্যেই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে আমরা আলোচনা করেছি উপনদী, বাম আর তীরের, ডান তীরের। মধ্যগতি হ্যাঁ বলো কি বলছো। আর মধ্যগতি আর উচ্চগতি কত কিলোমিটার এটা 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 এই ইনফরমেশন আমার কাছে নেই। এইটা হচ্ছে 320 কিলোমিটার, নোট ডাউন করে রাখতে পারো। এইটাই একমাত্র আমার জানা আছে। কোনো জায়গায় এটাকে 280 কিলোমিটার বলা থাকে, যখন এটাকে দেবপ্রয়াগ থেকে ধরা হয় 280 হয়, নাহলে 320। কিন্তু মধ্যগতি নিম্নগতির এক্সাক্ট কত কিলোমিটার এটার আমার কাছে ইনফরমেশন কিন্তু নেই। যদি তোমাদের কাছে থাকো লিখে রাখতে পারো, আমার কাছে ইনফরমেশন নেই। ওকে, চলো তাহলে এই যে উপনদীর যেটা আলোচনা করলাম, উপনদীর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ এই বাম তীরে ডান তীর হিসেবে আমি ভাগ করে নিয়েছি, ভাগ করলাম, সেই মতো তোমাদের লিস্ট দিয়ে দিয়েছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিনা। চলো নেক্সট, শাখা নদী। শাখা নদী ডান তীর বাম তীর বললাম, তীরবর্তী শহর বলা হয়েছে, জলপথ বলেছি, বাঁধ বললাম। এই আমার টোটাল গঙ্গা নদী কিন্তু টোটাল কমপ্লিট আমি করলাম। নেক্সট ক্লাসে আমি আরম্ভ করব যমুনা, যমুনার পর সোনের পর ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হয়ে গেলে মোটামুটি উত্তর ভারতের গুরুত্বপূর্ণ নদী কমপ্লিট হয়ে যাবে। তারপরের ক্লাসে বা আগামী ক্লাসে আমি শুরু করে দেবো যে দক্ষিণ ভারতের নদী। ঠিক আছে, দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রচুর নদী আছে। তোমার মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, লুনি, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম, সম্পূর্ণ গঙ্গা নদী। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো এক্সট্রা ইনফরমেশন জিজ্ঞাসা করা হয় বা কোনো ডাউট থাকে আমায় কিন্তু করে নিও। ওকে, চলো তাহলে আজকে এতটাই।